নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলে নতুন নিয়োগ 2024, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই তোমরা আবেদন করতে পারবে, কোনো এক্সট্রা কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই। বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি ইউআর, এসসি, এসটি, ওবিসি যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হলেই তোমরা আবেদন করতে পারবে। পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। নিজের নিকটবর্তী স্টেশনেই কিন্তু তোমাদের এই নিয়োগটি হবে, লিখিত পরীক্ষা ছাড়াই। অর্থাৎ বুঝতে পারছো, কোনো রকম কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে না, কোনো আবেদন মূল্য লাগছে না। প্রতিটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ, সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। এবং দেখো, এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 20 মার্চ 2024। সম্পূর্ণ নতুন একটি আবেদন শুরু হয়েছে ইস্টার্ন রেলের তরফ থেকে। তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। প্রত্যেকটি তথ্য জানার জন্য অতি অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও, কারণ চাকরি রিলেটেড কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এখানে ইস্টার্ন রেলের তরফ থেকে যে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হল টিকিট কন্ট্রাক্টর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে প্রত্যেকটি তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেবো। তার আগে আমি তোমাদের পিডিএফটা ওপেন করে নিচ্ছি। পিডিএফটা ওপেন করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে এখানে কি কি ডিটেলস তোমাদের ইনফরমেশন তোমাদের প্রোভাইড করতে হবে এখানে আবেদন করতে গেলে। তোমাদের যেগুলো বুঝিয়ে দিচ্ছি ভালো করে মনোযোগ দিয়ে শোনো। যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু তোমাদের এই ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এদের কিন্তু তোমাদের স্ক্রিনিংয়ের মানে প্রাথমিক যে প্রসেস সেটি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে? কারণ রিটিন কোনো এক্সাম হবে না। তোমাদের বলে রাখি, এখানে কি যেহেতু কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, তোমাদের যে সিলেকশন প্রসেস যেটি থাকছে সেটি ফর্ম ফিল আপের ওপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে। যত ভালোভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং প্রত্যেকটি ডকুমেন্টস যেগুলো বলবো সেগুলো যে তোমরা অ্যাটাচ করবে, তার উপরে কিন্তু তোমাদের সিলেকশনটা নির্ভর করছে, ঠিক আছে? তার জন্য মনোযোগ দিয়ে শোনো। এখানে দেখো তোমাদের কি কি লাগবে সেগুলো একবার বলে দিই। 2 নম্বর যে কলমে যেটি বলছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বিলো 18 ইয়ার্স। অর্থাৎ বুঝতে পারছো, যাদের 18 বছরের কমে বয়স তারা কিন্তু আবেদন করতে পারবে না। এখানে কিন্তু একদম স্পষ্টভাবে বলা আছে। তাহলে তোমাদের বয়স কত মধ্যে হলে আবেদন করতে পারবে? 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এই এজটা তোমাকে ক্যালকুলেট করতে হবে 1 ফেব্রুয়ারি 2024 হিসাবে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তুমি যে কাজ থেকেই বিলং না করো না কেন, এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার এই বয়স সীমার মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে। এখানে বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাট লিস্ট 10 স্ট্যান্ডার্ড। অর্থাৎ বুঝতে পারছো যে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অন্য কোনো এক্সট্রা হায়ার কোয়ালিফিকেশানে কোনো প্রয়োজন নেই। তবে হায়ার কোয়ালিফিকেশান যদি তোমার থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্ট বলছে সেটি হচ্ছে শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ। অর্থাৎ সাধারণ ইংলিশে জ্ঞান থাকলেই আবেদন করা যাবে। সেই জ্ঞানটা কিসের জন্য চাওয়া হচ্ছে? সেটি হচ্ছে রিড দ্য নেমস অফ দ্য স্টেশন। অর্থাৎ স্টেশনের নাম পড়তে পারা এবং ভ্যালু অফ টিকিটের ভ্যালু পড়তে পারা। এইটুখানি যদি সাধারণ তোমার ইংলিশে জ্ঞান থাকে তাহলেই কিন্তু তুমি যোগ্য এই পদের জন্য আবেদন করতে। ব্যাপারটা বোঝা গেল? এরপর বলছে দ্য কপি অফ এডুকেশন কোয়ালিফিকেশান। এই জায়গাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এখানে কি কি ডকুমেন্টস লাগছে সেই ব্যাপারটা কিন্তু এখানে স্পষ্ট করে বলা আছে। দেখো, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে। তো এডুকেশন কোয়ালিফিকেশান যেহেতু মাধ্যমিক, তো সেক্ষেত্রে তোমাকে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে এবং এটার কিন্তু কপি করে মানে জেরক্স কপি করে এবং সেটাকে কিন্তু তোমাকে অ্যাটেস্টেড করাতে হবে। কাকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে সেটিও আমি তোমাদের বলবো। এখানে দেখো, তারপরে যেটা লাগছে এজ প্রুফ ডকুমেন্ট। তো এজ প্রুফ ডকুমেন্ট কী লাগবে? এজ প্রুফ ডকুমেন্টের জন্য তোমরা নয় ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো, না হলে মাধ্যমিকের তোমার যদি অ্যাডমিট কার্ড তোমাকে দিতে হবে, ঠিক আছে? তো সেখানেও কিন্তু
মানে চলবে। তো এখানে বলছে ডিউলি অ্যাটেস্টেড বাই গেজেটেড অফিসার, ব্যাপারটা বোঝা গেল। তো অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করলে কিন্তু চলবে না, গেজেটেড অফিসারকে দিয়েই কিন্তু তোমাকে অ্যাটেস্টেড করাতে হবে। তো গেজেটেড অফিসার কারা? যারা গ্রুপ এ গ্রুপ বি ক্যাটাগরিতে যারা কাজ করে তাদের গেজেটেড অফিসার। তুমি এসডি অফিস থেকে করাতে পারো, তুমি চাইলে কোনো হেডমাস্টারকে দিয়ে করাতে পারো, ঠিক আছে? যে কোনো গেজেটেড অফিসার যারা আছে, ঠিক আছে, তো সেই গেজেটেড অফিসারদের দিয়ে কিন্তু তোমাকে এই মানে সেলফ অ্যাটেস্টেডটা কিন্তু তোমাকে করিয়ে নিতে হবে, ঠিক আছে? এবার বলছে সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে আমি সেটিও বুঝিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু এই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর 3 নম্বর যেটি বলছে অ্যাপ্লিকেন্ট শুড সাবমিট মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট নিয়ে তোমাদের অনেকের কোয়ারি থাকে যে মেডিকেল সার্টিফিকেটটা স্যার কোথা থেকে পাবো? এখানে বলাই আছে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ কোনো ডাক্তারের কাছে তুমি যাবে, ডক্টর ক্লিনিকে গিয়ে তুমি মেডিকেল সার্টিফিকেট কিন্তু নিতে পারবে, ঠিক আছে? কোনো অসুবিধা কিন্তু হবে না। শোয়িং দ্যাট হি ইজ ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ কোনো রকম শরীরে কোনো মারণ রোগ নেই, তো সেই ব্যাপারে কিন্তু কনফার্ম হওয়ার জন্য এই মেডিকেল সার্টিফিকেটটা চাওয়া হয়েছে। তোমার যদি শরীরে কোনো রোগ থাকে, ঠিক আছে, আমি রোগ মানে কি, মারণ রোগ মানে খুবই ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ বা অন্য কোনো রোগ আছে, সেই ক্ষেত্রে অন্য কোনো যেগুলো টেম্পোরারি রোগ সেই রোগের জন্য কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। কারণ দেখো এখানে তোমাদের যেহেতু স্টেশনে কাজ করতে হবে, হল্ট কন্ট্রাক্টর টিকিট, যেটা টিকিট সেলিংয়ে যেহেতু কাজ করতে হবে, তো সেক্ষেত্রে তুমি যদি ফিট হও তাহলেই তুমি সেই কাজটা করতে পারবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের তার জন্যই কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা চেয়ে নিচ্ছে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার দেখো যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ভালো করে বুঝে নাও। তো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের কি করতে হবে, এখানে প্রথমে তোমার নামটাকে ক্যাপিটালে তুমি লিখলে, তারপরে তোমাকে এখানে কি করতে হবে, একটি ফটো লাগিয়ে দিতে হবে। ফটোটা চেষ্টা করবে 3 মাসের পুরনো যেন না হয়, 3 মাসের যেন পুরনো যেন ফটো যেন না হয়, পাসপোর্ট সাইজের ফটো, সেটাকে লাগিয়ে দিয়ে এবং এটাকে কিন্তু ক্রস সেলফ অ্যাটেস্টেড কিন্তু করে দেবে, ঠিক আছে? তোমার সই করে দেবে। করার পরে তারপরে তোমাকে তোমার বাবার নাম লিখতে হবে, এখানে এজ এবং ডেট অফ বার্থ। তো এজ এখন তোমার কত সেটিকে তুমি লিখবে এবং ডেট অফ বার্থটাকে স্ল্যাশ দিয়ে দিয়ে ডেট অফ বার্থটা তোমায় লিখতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে যেহেতু যোগ্যতা হিসাবে কিন্তু মাধ্যমিক বলা আছে, তুমি চাইলে হায়ার কোয়ালিফিকেশান তুমি দিতে পারো, মানে গ্র্যাজুয়েশন উচ্চ মাধ্যমিক যেতে পারো, আবার তুমি চাইলে তুমি শুধুমাত্র মাধ্যমিক দিয়েও কিন্তু ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস হিসাবে কি প্রয়োজন, দেখো এখানে তোমাদের পুরো আপ টু কিন্তু পিনকোড পর্যন্ত কিন্তু তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে বসাতে হবে। এরপর কি লাগবে, এরপর লাগবে হচ্ছে তোমাকে টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার তোমাকে এখানে কিন্তু ইনপুট করতে হবে। তারপরে যেটি লাগছে সেটি হচ্ছে ওয়েদার দ্য সার্টিফিকেট বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার শোয়িং ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ তুমি যে এই কাজটা করার জন্য তুমি যে মানে ফিট আছো ফিজিক্যালি দিক দিয়ে, তো বা তোমার শরীরে কোনো কমিউনিকেবল ডিজিজ নেই, এটার জন্য কিন্তু একটা কনফার্মভাবে কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু তোমার চাইছে। তো সেটি কি তুমি দিচ্ছ? যদি দাও তাহলে তোমাকে এখানে ইয়েস বলে লিখতে হবে। তো এখানে তুমি নো বলে লিখে কোনো লাভ নেই, তাহলে ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে, অর্থাৎ তোমাকে এটা দিতেই হবে। ওকে, আচ্ছা 8 নম্বর যেটি বলছে হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ হ্যাভিং কন্ট্রাক্ট ফর এনি আদার হল স্টেশন, অর্থাৎ তুমি কি অন্য কোনো হল স্টেশনে কি মানে এখন কার্যরত আছো, যদি কার্যরত থাকো মানে এখনও কাজ করছো তাহলে সেখানে ইয়েস করবে, না হলে এখানে নো করে দেবে। ক্লিয়ার ব্যাপারটা? তো এখানে ফর্ম ফিল আপটা কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এরপরে দেখো তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে সই করতে হবে, ঠিক আছে? তারপরে এখানে তোমাকে ডেটটা দিতে হবে। এরপরে কি করতে হবে, এখানে তোমার নামটাকে তোমাকে ক্যাপিটালে লিখতে হবে। এরপরে হচ্ছে সন অফ বা ডটার অফ। তো ঠিক আছে, তুমি যদি পুরুষ হও তাহলে তোমাকে সনেতে গিয়ে ক্লিক করবে, তুমি যদি মহিলা হও তাহলে তুমি ডটারে গিয়ে ক্লিক করবে। এরপরে তোমাকে এখানে তোমার বাবার নামটা এখানে লিখে দিতে হবে, লেখার পরে এখানে সই করবে। তো এই যে ফর্ম ফিল আপটা তোমার সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে গেল, মানে সম্পূর্ণ কিন্তু এই ফর্ম ফিল আপটা তোমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তো এবার দেখো যে তোমাদের কোথায় গিয়ে ফর্মটা জমা দিতে হবে। এখানেই বলছে যে ওপেনিং অফ অ্যাপ্লিকেশন বক্স, অ্যাপ্লিকেশন বক্স ওপেনিং সেটি হচ্ছে 20-3-2024, অর্থাৎ 20-3-2024 মানে মার্চ মাসের 20 তারিখ হচ্ছে তোমাদের যে
অ্যাপ্লিকেশন যে বক্সটা এটাকে কিন্তু ওপেন করা হবে। তো কোথায় গিয়ে তুমি ফর্মটা জমা দিচ্ছ? ফর্মটা জমা দেবে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, মানে যে ডিসিএম বিল্ডিং আছে না, সেই ডিসিএম বিল্ডিংয়ে গিয়ে তোমাকে ইস্টার্ন রেলওয়ের যে ডিসিএম বিল্ডিং আছে হাওড়া স্টেশনের কাছে, তো সেখানে গিয়ে কিন্তু তোমাকে জমা করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা। সঙ্গে যেসব ডকুমেন্টস বললাম সেই সাপোর্টিভ ডকুমেন্টস। এখানে যাত্রী নিবাস, 4th ফ্লোর, ইস্টার্ন রেলওয়ে, হাওড়া 71101 এই ঠিকানায় গিয়ে কিন্তু তোমাকে জমা করতে হবে। বলছে ইন কেস অফ অফিস রিমেন ক্লোজ ফর হলিডে অর দ্য এনি আনফরজেন রিজন। আচ্ছা, এখানে দেখো, এখানে মাথায় রাখতে হবে যে যদি কোনো ছুটির দিন থাকে, মানে ধরো হলিডে আছে, তো সেই হলিডেতে গিয়ে কিন্তু কোনো লাভ হবে না, তোমাদের ব্যর্থ হয়ে ফিরে আসতে হবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই মাথায় রাখবে যে শনিবার রবিবার এগুলোকে বাদ দিয়ে অন্য কোনো ধরো মানে যেগুলো ন্যাশনাল যেসব হলিডেগুলো যেগুলো থাকে, যেগুলোতে রেল ছুটি থাকে বা অন্যান্য কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের ছুটি থাকে, সেই সব হলিডেগুলোকে বাদ দিয়ে কিন্তু তোমরা ফর্ম জমা দেওয়ার চেষ্টা করবে। 20 মার্চ এখনও অনেকটা সময় আছে, ভালো করে বুঝে সুঝে তারপরে কিন্তু তোমরা ফর্মটা জমা দেবে, ঠিক আছে। দ্য অ্যাপ্লিকেশন বক্স উইল বি ওপেন নেক্সট ওয়ার্কিং ডে, সেম টাইম অ্যান্ড ভেনু। অর্থাৎ বুঝতে পারছো যে তোমাদের 20 মার্চ তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের জমা করতে হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 20 মার্চ, এবং তোমাদের সেই এখানে কি বলছে নেক্সট ওয়ার্কিং ডেজ, অর্থাৎ পরবর্তী ওয়ার্কিং ডেজে কিন্তু এই বক্সটা কিন্তু ওপেন করা হবে, ঠিক আছে। অর্থাৎ 20 মার্চ যদি হয়, যদি পরের যদি ওয়ার্কিং ডেজ হয়, তার মানে 21শে মার্চ কিন্তু বক্স ওপেন করা হবে, অ্যাপ্লিকেশন বক্সটা ওপেন করা হবে। তারপরে কী বলছে যে কমপ্লিট ডিটেলস অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিটেলস টার্ম অ্যান্ড কন্ডিশন সিন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু তোমরা একবার চেক করতে পারো। এখানে দেখো তোমাদের ঠিকানা কিন্তু সম্পূর্ণ কিন্তু বলা আছে, এবং তোমাদের নোটিশ বোর্ডে তোমাদের অনেকের কোয়ারি থাকে যে স্যার আমরা তো ফর্ম তো ফিল আপ করে জমা তো দিয়ে দিলাম, এবার আমরা জানবো কী করে যে আমাদের মানে নাম আছে কি নেই। তো সেক্ষেত্রে বলবো যে এখানে একটি নোটিশ বোর্ড কিন্তু টাঙাবে, ঠিক আছে। সেটি 1 সপ্তাহ পরে হোক বা 2 সপ্তাহ পরে হোক, সম্ভবত 1 সপ্তাহের মধ্যেই এরা কিন্তু একটা নোটিশ টাঙাবে। তো সেই নোটিশে কিন্তু তোমার দেখবে যে নাম থাকবে, ঠিক আছে। এবার তারপরে তোমাকে কি কি করতে হবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখো এতে বলছে যে অ্যাভেলেবিলিটি ফর্ম ফর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিটেলস টার্ম অ্যান্ড কন্ডিশন, সেগুলো ফরম্যাট ফর অ্যাপ্লিকেশন ডিটেলস এগুলো কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, যে ইস্টার্ন রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ফ্রম দ্য অফিস সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, মানে ডিসিএম, ইস্টার্ন রেলওয়ে, হাওড়া। এই যে ঠিকানাটা যেটা দেওয়া আছে হাওড়া পিনকোড নাম্বার 71101, এখানে কিন্তু তোমাদের জমা করতে হবে। কবে থেকে জমা শুরু হয়েছে? জমা শুরু হয়েছে হচ্ছে 28শে ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে, এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20 মার্চ 2024। এখানে কিন্তু টাইমও কিন্তু তোমাদের দেওয়া আছে, এই টাইমের মধ্যে কিন্তু যেতে হবে, অর্থাৎ 11টা থেকে তোমাদের বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের যেতে হবে। এবং মাথায় রাখতে হবে যে কোনো রকম কিন্তু হলিডেতে গেলে কিন্তু চলবে না, ঠিক আছে। অর্থাৎ হলিডেকে কিন্তু সম্পূর্ণ কিন্তু অ্যাভয়েড করতে হবে, ওকে। আচ্ছা, এখানে দেখো 4 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে আফটার সিলেকশন, মানে তুমি যদি সিলেক্ট যখন হয়ে যাবে, এখন কিন্তু তোমার লাগবে না, কিন্তু তোমাকে এখানে বলে রাখি এখানে কিন্তু কোনো রকম কিন্তু আবেদন মূল্য কিন্তু লাগছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলছে যখন তোমার সিলেকশন হয়ে যাবে এবং তোমার যে একটা যে নোটিশের লিস্টে তোমার নাম যদি তুমি দেখতে পাও, তো সেক্ষেত্রে তোমাকে তারপরে কি করতে হবে, তারপরে তোমাকে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু সাবমিট পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, অর্থাৎ তোমাদের কিন্তু একটা পুলিশ ভেরিফিকেশন কিন্তু শো করতে হবে। তো এই পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা তুমি কোথা থেকে কী করবে, এটার জন্য তোমাকে কিন্তু নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে সেই নিয়ারেস্ট পুলিশ স্টেশন থেকে কিন্তু একটি মানে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট কিন্তু বানিয়ে নিতে হবে, এটাকেও কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। এটা আফটার সিলেকশন, এখন কিন্তু লাগবে না। এখন যেরকম বলে দিলাম, যেসব ডকুমেন্টস বলে দিলাম সেগুলোকে অ্যাটাচ করে তোমাদের কিন্তু পাঠাতে হবে, ওকে। আচ্ছা,
এবার বলছে অ্যান্ড টু ডিপোজিট 2,000 টাকা ক্যাশ। এখানে বুঝতে পারছো এখানে কিন্তু তোমাদের কিন্তু অন্য কোনো এফডিআর করতে হবে না। অন্য এতবার যখন ফর্ম বেরিয়েছে সেখানে কিন্তু এফডিআর করতে হচ্ছিল ব্যাংকে গিয়ে, তো এবারে কিন্তু তোমাকে শুধুমাত্র ক্যাশে কিন্তু জমা করতে হবে রেসপেক্টিভ ফিডিং যে স্টেশন, সেই স্টেশনে গিয়ে কিন্তু তোমাদের এই 2,000 টাকাটা সিলেকশন হওয়ার পরে কিন্তু এই 2,000 টাকাটা তোমাকে জমা করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এই 2,000 টাকা নিয়ে তোমাদের অনেকের কোয়ারি থাকবে যে স্যার এই 2,000 টাকাটা কি আমরা রিফান্ড পেয়ে যাব? একদমই তোমরা রিফান্ড পেয়ে যাবে। 2,000 টাকাটা তোমরা সম্পূর্ণ কিন্তু রিফান্ডেবল। ওকে, রিফান্ড পেয়ে যাবে। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে হল্ট কন্ট্রাক্টর পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, এবং এটি ফর সেলিং অফ টিকিট সেলিংয়ের জন্য হল্ট কন্ট্রাক্টর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটি হচ্ছে, তো এখানে তোমাদের যে স্টেশনে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে চাঞ্চাই হল স্টেশন বিটুইন মশাগ্রাম এবং পাল্লা রোডের মাঝখানে যে স্টেশনটি আছে সেই স্টেশনে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে, যেটি কর্ড লাইন হাওড়া ডিভিশন। এটি হাওড়া ডিভিশনের কিন্তু অন্তর্গত একটি স্টেশন যেখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তোমরা এখানে অ্যাপ্লিকেশন ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ, নোটিশের ডেটটা সেটি হচ্ছে 27শে ফেব্রুয়ারি কিন্তু এই নোটিফিকেশনটা তোমাদের প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের সম্পূর্ণ 5 বছরের কিন্তু কন্ট্রাক্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো অবশ্যই কিন্তু তোমাদের যে নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না, এবং তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করতে ভুলবে না। আমি বলে দিচ্ছি তোমাদের ডিস্ট্রিক্টেও কিন্তু খুব দ্রুত কিন্তু এর প্রকাশিত হবে। যখনই প্রকাশিত হবে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবার আগে নোটিফিকেশন দেখতে পাবে। তো এখানে তোমাদের ডিস্ট্রিক্টের নাম এবং তোমাদের যে নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু তোমরা কমেন্ট করে দেবে, ঠিক আছে? এই যে নিয়োগটি করা হচ্ছে সেটি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। তো তোমাদের এই যে চাঞ্চাই যে হল স্টেশন আছে এখানেই কিন্তু তোমাদের নিয়োগ হবে, এবং মশাগ্রাম থেকে পল্লা রোড যেটি আছে এই পল্লা রোডের মধ্যেই কিন্তু তোমার কাজ হবে, ঠিক আছে? তো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জায়গাটাও কিন্তু এখানে সম্পূর্ণ ক্লিয়ার করা আছে, যে সেম ডিস্ট্রিক্ট অর্থাৎ যে ডিস্ট্রিক্টের তুমি বাসিন্দা, অর্থাৎ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তোমাকে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেখানকার লোকাল রেসিডেন্ট হতে হবে, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখানে দেখো তোমাকে কিন্তু তার জন্য কি করতে হবে, যে লোকেটেড অর দ্য কপি অফ ভোটার আইডি কার্ড, অর্থাৎ তোমাদের ভোটার আইডি কার্ড কিন্তু তোমাকে শো করতে হবে। এই ভোটার আইডি কার্ড ডিউলি অ্যাটেস্টেড বাই গেজেটেড অফিসারকে দিয়ে কিন্তু অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। এই তোমাদের ভোটার আইডি কার্ডটা কেন লাগছে, এটি তুমি যে ওখানকার লোকাল রেসিডেন্ট সেটির জন্য কিন্তু তোমাদের ভোটার আইডি কার্ডটা কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে? অর্থাৎ এটিও কিন্তু তোমাকে কপি যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। তো এখানে তোমাদের অনেকের কোয়ারি থাকে যে স্যার বেতন কত টাকা পাবো। বেতনের ব্যাপারটা তোমাদের আমি ক্লিয়ার করছি। দেখো এখানে বেতন সম্পূর্ণ কমিশন ভিত্তিতে বেতন হয়। তো সেক্ষেত্রে 1 টাকা থেকে 15,000 টাকার টিকিট সেলের ওপর মানে 15% মতো থাকে। 15,000 1 টাকা থেকে 50,000-এর ওপর 12% মতো তোমাদের কমিশন থাকবে। 50,000 1 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে 9% তোমাদের কমিশন থাকবে। 1 লাখ 1 টাকা থেকে 2 লাখ টাকার মধ্যে 6% কমিশন থাকবে। 2 লাখ 1 টাকা থেকে তার যত বেশি হোক না কেন সেখানে কিন্তু 3% কিন্তু তোমাদের কমিশন থাকবে। তো সেই কমিশন অনুযায়ী কিন্তু তোমাদের এই বেতনটি কিন্তু থাকে, ঠিক আছে? তো যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দেবে। আবেদনের লাস্ট ডেট তোমাদের বলেই দিলাম যে 20 মার্চ কিন্তু তোমাদের আবেদনের লাস্ট ডেট, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট ইনফরমেশন দিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নাম এবং তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন সেই স্টেশনের নাম কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে আমি কমপ্লিট ইনফরমেশন দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবে। তো আজকের মতো এটুকুই, টাটা।